আমরা আজ বাংলাদেশের ইতিহাসের শেষ টপিকটা পড়ব। তো আমরা যদি গুরুত্বের সাথে যদি তোমার যদি বলি, তাহলে এই টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে কেউ যদি ইতিহাস থেকে সে চিন্তা করলে কিছুই পড়বে না, অ্যাটলিস্ট সে আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসটা তাকে পড়তে হবে। এইটাও যদি পরে 2 নম্বর থেকে 3 নম্বর কমন পাওয়ার 3 নম্বরও মানে পাইতে পারে মুক্তিযুদ্ধ থেকে। মানে মুক্তিযুদ্ধ থেকে যদি কোশ্চেন না আসে তাহলে তো বিসিএস পরীক্ষা হবে না, তাই না? তুমি রাগ করে চলে আসতে পারবা যে এই মুক্তিযুদ্ধ থেকে কোশ্চেন আপনি দেন নাই, ভালো মতো কোশ্চেন আসে নাই, এটা কি 700 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছে, এটাকে আপনি মস্কারে পেয়েছেন নাকি? সো অবশ্যই এখান থেকে কোশ্চেন আসবে। এই জন্য এই টপিকটা আমার ক্লাসের পাশাপাশি অবশ্যই অবশ্যই বই থেকে যে রাইটারের বই কিনছো বই থেকে একটু ডিটেলস জিনিসটা পড়ে নিতে হবে। তো আমরা গতকাল যেখানে ছিলাম, আমরা মূলত 69-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে মুক্ত করে নিয়ে আসছি, এবং বঙ্গবন্ধু কিন্তু ঘোষণা দিয়ে ফেলছে যে বাংলাদেশ হবে আমাদের দেশের নাম। 5 ডিসেম্বর কিন্তু বঙ্গবন্ধু ঘোষণা দিছে। তো এখন আসলে বঙ্গবন্ধু মুক্ত করে ফেলছি আমরা, এখন 70 সালে আমরা একটা ইলেকশন করবো। তো ইলেকশনের আগে কিন্তু একটা প্রলয়ঙ্কারী ঘটনা ঘটছে। তোমরা কি জানো কি ঘটনা ঘটছে? 70 সালে একটা ভয়ঙ্কর রকমের জলোচ্ছ্বাস হয়েছিল, যে জলোচ্ছ্বাসে আমাদের উপকূলীয় অঞ্চলের কয়েক লাখ মানুষ কিন্তু মারা যায়। এবং এখানে কিন্তু পাকিস্তান সরকার কিন্তু ওরা কিন্তু পাত্তা দিতে চায় না। এটা মানে ওরা আমাদের তো মানুষ মারা গেল, ওরা এটাকে কোনো ক্যারি নেই এখানের মধ্যে, হ্যাঁ। তো তার ফলে বঙ্গবন্ধুর দাবিগুলো আরও বেশি গুরুত্ব পাইলো, যে আসলে তো আমাদের কোনো কেয়ার করতেছে না, আমাদের জীবন নিয়ে ওদের কোনো চিন্তা ভাবনাই নাই, হ্যাঁ, আমাদের তো মানুষ মারা যাচ্ছে, ওদের কোনো চিন্তা ভাবনাই নাই। সো 70 সালে নাইব খানের কিন্তু পতন হয়ে গেছে, সে এখন ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা দিয়ে চলে গেছে। 19 গণ অভ্যুত্থানে ওর পতন হয়ে গেছে, ও শেষ, ও আর নাই। 70 সালে ইলেকশন এখন তোমার ইয়াহিয়া খানের কাছে সে দিয়ে গেছে আর কি, ওই 19 গণ অভ্যুত্থানে সে শেষ। সো এখন 7 ডিসেম্বরে একটা ইলেকশন হয়েছিল, যেখানে ইলেকশনটা হচ্ছে আমার জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাকে প্রশ্ন করতে পারে যে এই যে বঙ্গবন্ধু যে সরকার যে গঠন করলেন, হ্যাঁ, তোমার দেশ স্বাধীন হওয়ার পরে, এটা কিভাবে করছে? ওই 70 সালে যারা জিতছিল, যারা এমপি হয়েছিল তখন, তাদেরকে নিয়ে গণপরিষদ গঠন করছে। ওকে, অনেক সময় প্রশ্ন আসতে পারে আমাদের স্বাধীনতা ঘোষণা দেওয়ার আচ্ছা, আমি ঘোষণার টার্মে আসে তখন বলবো জিনিসটা। তো 70 নির্বাচনে তাহলে কি হইলো তোমার, নির্বাচন আগের ঘটনা, ইয়াহিয়া তোমার 28 মার্চ 70 সালে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার জারি করছে। সে বলছে একটা আমরা নির্বাচন করব, করার পরে আমরা খুব শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবো, এরকম পাশাপাশি কথা বলছিল, হ্যাঁ। কিন্তু আমরা আসলে দেখতে পাবো দুঃখজনকভাবে সে মনে করছিল যে তারা জিতে যাবে, ইলেকশন করলে তারা জিতবে, হ্যাঁ, তারা যে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করলে তারা জিতে যাবে। বাট তারা যেরকম আলুহারা হারবে এটা কিন্তু চিন্তা করে না ইয়াহিয়া এখন। আর তোমার আর্মির লোকের এমনিতে একটু বুদ্ধিশুদ্ধি কম, ওদের হাঁটুর নিচে বুদ্ধি থাকে। তবে তোমরা কি যদি আর্মি ব্যাকগ্রাউন্ডে তুমি না আর কি, বা তোমার আব্বা মা যে আর্মি থাকে তোমরা না, অন্যরা আর কি, অন্য আর্মি যারা আছে তারা একটু বুদ্ধিশুদ্ধি কম থাকে। তুমি দেখো পৃথিবীর ইতিহাস ঘাটলে তুমি দেখবা আর্মির বুদ্ধি সবসময় একটু কম থাকে সিভিলিয়ানদের তুলনায়, কারণ ওরা একটা খুব কন্ট্রোলেড এনভায়রনমেন্টে বড় হয়, একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে থাকে। আর ওরা সবসময় একটা আমি সবচেয়ে জানি এরকম একটা ভাবনিয়া থাকে, যে আমরা সবচেয়ে বেশি বুদ্ধিমান, আমরা সবচেয়ে বেশি প্রিভিলেজ, আমরা সবচেয়ে সবকিছু বেশি জানি। আর্মির মধ্যে এরকম একটা ভাব আছে, আসলে বাস্তবতা তা না। তবে তুমি বা তোমাদের আত্মীয় স্বজনকে আর্মিতে থাকলে তোমরা আবার জানো অনেক কিছুই, তোমাদের বলি নাই ঘটনাটা। তো পূর্ব পাকিস্তানের প্রথম দল ছিল আওয়ামী লীগ, প্রধান দল, এখানে নেতৃত্বে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি কিন্তু এখন বঙ্গবন্ধু উপাধি পাই গেছে, তাই না? কবে পাইছিল বলো তো? বঙ্গবন্ধু উপাধি কখন পাইছে বলো তো একটু? গতকালকে ক্লাসে বলছিলাম, তোমরা কমেন্টে রিপ্লাই করতে থাকো। প্রতীক ছিল নৌকা এবং স্লোগান ছিল 6 দফা। তাহলে 6 দফা হচ্ছে যে তখন বঙ্গবন্ধুর নির্বাচনী প্রচারণা। এইখানে দেখা যাচ্ছে তোমার, ওর নাম হচ্ছে ভুট্টো, ওই যে তোমরা বেঞ্জির ভুট্টোকে চিনো, যে বেঞ্জির ভুট্টোর আব্বা। তো পশ্চিম পাকিস্তানে তোমার টিম ছিল পিপিপি, পাকিস্তান পিপলস পার্টি, এই টিমটা অবশ্যই এখনো আছে। ওটা নেতৃত্বে ছিল জুলফিকার আলী ভুট্টো, ওদের প্রতীক ছিল তরবারি, স্লোগান ছিল ইসলাম ইজ আওয়ার ফেইথ, ডেমোক্রেসি ইজ আওয়ার পলিসি, সোশ্যালিজম ইজ আওয়ার ইকোনমি। এটা ছিল পশ্চিম পাকিস্তানের যে ওদের যে ওদিক দিয়ে যে প্রধান ছিল পিপিপির ওদের স্লোগান। আর আমাদের স্লোগান কি ছিল? আমাদের স্লোগান ছিল 6 দফা। তো ইলেকশন হইল, এটা হচ্ছে জাতীয় পরিষদে 313 সিটের মধ্যে। পূর্ব পাকিস্তানের সিট ছিল তোমার 162টা, 7টা সংরক্ষিত, টোটাল 169টা। আর পশ্চিম পাকিস্তানের সিট ছিল 144টা। তো দেখি রেজাল্টে কি হইলো। রেজাল্টে দেখা গেল পূর্ব পাকিস্তানে 169টার মধ্যে আওয়ামী লীগ পাচ্ছে 167টা। মানে পাকিস্তানিদের ওদের চিন্তা ভাবনা ছিল, ওরা 140টার মধ্যে ধরো এখানে ওরা ধরো এখানে তো আওয়ামী লীগ পাওয়ার কোনো চান্স নাই, তাই না? সো ওরা এখানের মধ্যে মোটামুটি 125-30টা পাওয়া যাবে। পূর্ব পাকিস্তান থেকেও মোটামুটি ওরা মুসলিম লীগ বলে ওটা এখানে কিছু ওরা পাওয়া যাবে, হ্যাঁ। ওরা এরকম চিন্তা ভাবনা ছিল, হ্যাঁ। এখানে ধরো 20-25টা যদি পাওয়া যায়, তাহলে তো 20-25টা না, এখানে যদি ওরা যদি 20টাও যদি পাওয়া যায়,
তাহলে ওরা কিন্তু টপে উঠে গেছে, তাই না? ওরা ক্ষমতা চলে যাবে এরকম ভাব, ওরা ভাবছিল আসলে তাই এরকমই হবে। কিন্তু এখানে যে বাংলাদেশের মানুষ এইভাবেই বঙ্গবন্ধুকে যে অ্যাকসেপ্ট করবো, ওরা কিন্তু বিষয়টা ওরা কল্পনা করতে পারে নাই। সো মানুষের বিপুল ভোটে আওয়ামী লীগ কিন্তু 167টা সিট পায়ে গেল। সুতরাং পশ্চিম পাকিস্তান একটা সিট না পাইলেও কোনো সমস্যা নাই, সংখ্যাগরিষ্ঠতা পায়ে গেল। তাইলে আচ্ছা, অনেকে প্রশ্ন করছে যে দুটা সিট কোথায় গেল। একটা হচ্ছে নুরুল আমিন, যে ছিল তোমার পিডিপি দলের প্রধান ছিল, সে ময়মনসিংহ 8, এ হলো নুরুল আমিন। তোমরা দেখছিলা যে ভাষা আন্দোলনে ও কিন্তু গুলি চালাতে বলছিল, তাই ও সরকার ছিল এবং সে কিন্তু গুলি চালানোর কথা বলছিল, তাই না? খুব গাগু রাজনীতিবিদ আর কি। দেখো ভাষা আন্দোলনে ভিলেন, কিন্তু আবার ইলেকশনে কিন্তু জিতে গেছে, গাগু পাবলিক খুবই। আরেকজন ছিল রাজা ত্রিদীপ রায়। তো এই ত্রিদীপ রায় উনি হচ্ছে তোমার হিল ট্যাক্স থেকে, উনি কিন্তু শেষ পর্যন্ত কিন্তু পাকিস্তানে রয়ে গেছে। তার মানে 70 সালে ইলেকশন তো সে যে জিতছে এবং তোমার দেশ স্বাধীন হওয়ার পর সে কিন্তু একদম পাকিস্তানে চলে গেছে। পাকিস্তান থেকে সে কিন্তু বাংলাদেশে ফিরে নাই। পাকিস্তানে সে মিনিস্টার ফর লাইফ হয়ে গেছে, সে একদম আমিত্র পাকিস্তানের মিনিস্টার ছিল। এবং সে তোমার হচ্ছে যে এমন খারাপ লোক, তোমার বাংলাদেশকে জাতিসংঘে স্বীকৃতি দানের জন্য ওখানের মধ্যে তোমার অধিবেশনও স্বীকৃতি দিবে বাংলাদেশের, এরকম একটা ব্যাপার। পাকিস্তান তারা পাঠাইছে ইয়া দেওয়ার জন্য, তোমার মানে বাংলাদেশকে যাতে সে এখানে যাতে বিপক্ষে যাতে ভোট দেয়, হ্যাঁ তারা পাঠাইছে। সে প্রচারণা করতে ওখানে যায়, সবাই বলতে যে খবরদার বাংলাদেশের ভোট দেন না আপনারা। দেখছো সে কিন্তু বাংলাদেশে, কিন্তু সে ওখানে যায় সে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। বঙ্গবন্ধু ওর মাকে পাঠাইছে আমেরিকা, দেখো আপনার ছেলেকে বুঝে শুনে নিয়ে আসেন, আপনার ছেলে এখানের মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে এখানে, কারণ তখন তো দেশ স্বীকৃতি লাগবে। তো বঙ্গবন্ধু তো সব জায়গাতে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করতেছে। ওর মাকে পাঠাইছে আপনার ছেলেকে বুঝে শুনে নিয়ে আসেন, মার কথা শুনে নাই, কত বড় বেয়াদব। তো যাই হোক, ওনার মৃত্যুর পরে ওনার ডেড বডি কোথায় বাংলাদেশে আসবে কিনা, এটা তোমার এটার মধ্যে প্রবল তোমার বিরোধিতা ছিল। কিন্তু শেষ পর্যন্ত বাঙালিদের আসলে তো মন নরম, তাই না? তো অবশ্য ওনার ডেড বডি বাংলাদেশে তোমার আনার অনুমতি দেওয়া হয়েছিল ওনার মায়ের রিকোয়েস্টে। উনি ওনার মৃত্যুর পর উনি বাংলাদেশে ওনাকে দাফন করা হয়েছিল। উনি হচ্ছে সে রাজা ত্রিদীপ রায়। তো প্রাদেশিক নির্বাচনে 310টার মধ্যে 298টা, তো এখানেও তার মানে একদম সবগুলো পায়ে গেছে একদম। ধরো মানে প্রাদেশিক নির্বাচনেও আওয়ামী লীগ, আবার জাতীয় পরিষদ নির্বাচনেও তোমার হচ্ছে আওয়ামী লীগ জিতলো। তাহলে যদি স্মুথলি ক্ষমতা হস্তান্তর হয়, তাহলে পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী কি হবে? তো স্মুথলি ক্ষমতা হস্তান্তর করলো, ঝামেলা হবে না। পুরো পাকিস্তান, পুরো পশ্চিম পাকিস্তান, 2 পাকিস্তান মিলে প্রধানমন্ত্রী কি হবে? হ্যাঁ, শেখ মুজিব হবে। পুরো পাকিস্তান মিলে উনি প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল। আরে এটা দেখে তো তোমার হচ্ছে যে এখানে মাথা খারাপ হয়েছে, ও তো চিন্তা করতে পারে না এরকম ঘটনা ঘটবে। মানে বঙ্গবন্ধু যদি মানে পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়, তার মানে তো নিশ্চয়ই পুরো পাকিস্তানকে মানে উন্নত করে ফেলবে, তাই না? সো তার মানে তো সব ক্ষমতা ওনার হাতে, তার মানে ওরা মাথা নষ্ট হয়ে গেছে, কয় এটা তো ঘটনা তো ওরা চিন্তা করেন এরকম ব্যাপার স্যাপার। তার মানে এখন তো ইয়া তোমার তোমার ধানায় বানা শুরু করছে, এ ক্ষমতা হস্তান্তর করতেছে না। সে আইজ হবে কাইল হবে, হ্যাঁ সে 1 মার্চ হবে অধিবেশন হবে, ওদিন ক্ষমতা হস্তান্তর হবে 1 মার্চ। এটা দাগ দিয়ে সে তো 1 মার্চ জরুরি অবস্থা ঘোষণা করে দিচ্ছে, মানে সে আর ক্ষমতা দেয় না। তারপরে সে আবার 15 মার্চ বাংলাদেশে আসছে, আসিয়া কইতেছে যে তোমার 25 মার্চ থেকে আমি ইয়া দিয়ে দিব, তোমার সংসদ বসবে। তারপরে সে তো ওদিন তো তারা ক্র্যাকডাউন শুরু করে, মানে ধানা বানা শুরু করে দিছে। মানে ওরা ভাবছিল ইলেকশন যদি ওরা জিততো তাহলে ঠিক আছে, ওকে দ্যাটস ওকে। ওরা যে জিতে নাই, এখন ওরা তোমার হচ্ছে যে ধানা বানা শুরু করছে। তো যাই হোক, আমরা বুঝে গেলাম ওরা আমাদের ক্ষমতা দিবে না, ওরা ধানায় বানাই করবে। 1 মার্চ কিন্তু তোমার অধিবেশন বসার কথা ছিল, মানে ওদিন ক্ষমতা হস্তান্তর করার কথা ছিল। কিন্তু 1 মার্চ কিন্তু ভুট্টো তোমার ইয়ে কি করলো, ও দিয়ে দিচ্ছে জরুরি অবস্থা, কয় না কারণ এখন ক্ষমতা হস্তান্তর হবে না, কয়েকটা ওয়েট করি আমি। এগুলো আসলে ওর কালক্ষেপণ, মানে ও আসলে ওরা একটা সশস্ত্র তোমার হামলার প্রস্তুতি নিচ্ছে ওদিক দিয়া। 2রা মার্চ প্রথম জাতীয় পতাকা উত্তোলন, তো এটা তো বাঙালিরা বুঝে গেছে যে আমাদের যুদ্ধ ছাড়া কোনো গতি নাই, একটা সশস্ত্র বিপ্লব ছাড়া আমরা ওদের কবজা থেকে বাড়িতে পারবো না। তো 2রা মার্চ প্রথম জাতীয় পতাকা উত্তোলন হয় কোথায়, এবং এই পতাকা উত্তোলন করে আসম আব্দুর রব কোথায়, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তো এই দেখো কলা ভবনে আসম আব্দুর রব উনি হচ্ছে জাতীয় পতাকা তো উত্তোলন করতে, এটা কিন্তু মানচিত্র খচিত পতাকা, মানে প্রথম যে ডিজাইনটা আমাদের ছিল। 3রা মার্চ আমরা কিন্তু অলরেডি বুঝে গেছি আমাদের কিন্তু ওদের থেকে বাড়িতে হবে, স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়। তো এই ঘোষণা তোমার যে সংগঠন করে, সংগঠনটার নাম হচ্ছে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। ইশতেহারটা পাঠ করেন ছাত্রলীগের সেক্রেটারি শাহজাহান সিরাজ। ইশতেহার মানে প্রচারণা বা বিজ্ঞাপন। এই যে বলো না নির্বাচনের আগে তোমার ইশতেহার বলা হয়, ইশতেহার ইজ নট এ বাঙালি শব্দ, হ্যাঁ
বাংলা শব্দ না ইশতেহার। কিন্তু আমরা পড়ছি না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা শিল্পগুণ, যে কিছু শব্দ হচ্ছে আমাদের বাংলা ভাষায় আমরা ইশতেহার বললেই বুঝি। বিজ্ঞাপন বললে কেমন জানি লাগে, ধরো বললো যে নির্বাচনী বিজ্ঞাপন, নির্বাচনী বিজ্ঞাপন বললে আমরা অদ্ভুত লাগবে, তাই না? হ্যাঁ, ইশতেহার মানে হচ্ছে যে প্রচারণা বলতে পারো, কমিটমেন্ট বলতে পারো, হ্যাঁ নির্বাচনী বিজ্ঞাপন বলতে পারো। ওই যে প্রত্যেক ইলেকশনের আগে ধরো সামনে ইলেকশন হবে, এখন আওয়ামী লীগ ইশতেহার আস্তে আস্তে বের করবে, তাই না? বিএনপি ওদের ইশতেহার দিবে, আর কি চায়, হ্যাঁ কি কি করবো ক্ষমতা যায়, রাইট, কি কি করতে চায়। তো এটা ফার্সি শব্দ মনে হয়। তো ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল শাহজাহান সিরাজ, উনি ইশতেহার ঘোষণা করছে, এবং যে সভায় স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় সেই সভায় ছাত্রলীগের সভাপতি ছিল নূরে আলম সিদ্দিকী। তো ইশতেহারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়টা তোমার অনুচ্ছেদ ছিল সেটা হচ্ছে পাকিস্তানি উপনিবেশবাদের কবল হতে মুক্ত হয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা এবং সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করে কৃষক শ্রমিক রাজ কায়েম করা শপথ গ্রহণ করা হয়। তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক ঘোষণা করা হয় এবং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই ৩রা মার্চ। স্বাধীনতার ইশতেহারে 3টা লক্ষ্য নির্দিষ্ট করা হয়: বাঙালির ভাষা সাহিত্য ও সংস্কৃতির পূর্ণ বিকাশ, বৈষম্য নিরসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা। তো ৩রা মার্চ বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেওয়া হয়। উপাধিটা দেন ডাকসুর ভিপি আসম আব্দুর রব। বঙ্গবন্ধুকে ওই দিনই জাতির জনক উপাধি দেন। তো আমরা দেখি একটু, সো এর মধ্যে 7ই মার্চ চলে আসলো। সো 7ই মার্চ এমন একটা প্রোগ্রাম, ওদিন যে তোমার বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভাষণ প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে কোনো সভাপতি নাই, কোনো প্রধান অতিথি নাই, একজন মাত্র স্পিকার। হ্যাঁ, ইউজুয়ালি আমরা কোনো রকমের ধরো বক্তৃতা দিলে সেখানে একটা প্রোগ্রাম হয়, সভাপতি থাকে, তাই না, প্রধান অতিথি থাকে। ওই দিন একজনের প্রধান অতিথি, একজনের সভাপতি, একজনই বক্তা। সো ওই দিন এবং অল্প কিছুক্ষণ, মাত্র 20-25 মিনিটের তোমার একটা বক্তব্য প্রোগ্রাম হয়, লক্ষ লক্ষ মানুষ সেখানের মধ্যে ঢল নামে। সো 7ই মার্চের ভাষণটা যে প্লেসে দেওয়া হয়, রেসকোর্স ময়দান, বর্তমানে তোমার সোহরাওয়ার্দী উদ্যান। টাইমটা হচ্ছে 2:45 থেকে 3:03, মোটামুটি আনুমানিক। এবং এটা টোটাল তোমার হচ্ছে যে বক্তব্যটা 23-24 মিনিটের মতো, কিন্তু রেকর্ডিং হচ্ছে 18 থেকে 19 মিনিট। হ্যাঁ, সো কতক্ষণ রেকর্ডেড, এটা কোথাও 18 মিনিট, কোথাও 19 মিনিট। সো কারণ তুমি যদি 2:45 থেকে 3:03 যদি কাউন্ট করো, তা 18 মিনিট সামথিং সেকেন্ড হয়, তাই না? সো কোথাও 18 মিনিট, কোথাও 19 মিনিট। টোটাল 1108টা শব্দ উচ্চারণ করেন বঙ্গবন্ধু এই ভাষণের মধ্যে। যে কোম্পানির মাইক ইউজ করে সে কোম্পানির নাম হচ্ছে কল রেডি। প্রায় 10 লক্ষের মতো মানুষ এখানে ছিল। মোট 4টা ছিল দাবি, এবং যে কোম্পানি রেকর্ড করে সে কোম্পানির নাম হচ্ছে ঢাকা রেকর্ড। তো মোট 4টা দাবি ছিল। একটা হলো মার্শাল উইথড্র করতে হবে, মানে ইয়াহিয়া যে বলছে মার্শালও চলবে, এটা উইথড্র করতে হবে। সো যেভাবে ইয়াহিয়া তোমার হচ্ছে যে আমাদের লোকদের হত্যা করছে, এটা সুষ্ঠু তদন্ত করতে হবে। সেনাবাহিনী রাস্তা থাকা চলবে না, সেনাবাহিনী থাকবে কোথায়, ব্যারাকে থাকতে হবে ওদের। এবং যারা শত্রু ইলেকশনে জিতছে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই 4টা ছিল 7 মার্চের দাবি। 7 মার্চের ভাষণকে তুলনা করা হয় আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ ভাষণের সাথে, মার্টিন লুথার কিং এর আই হ্যাভ এ ড্রিম ভাষণের সাথে। 9 মার্চ তোমার সো স্বাধীন বাংলার দেশ ঘোষণা প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। তো এটা কারা দেয় ঘোষণাটা? দেখো, আন্দোলন পরিচালনার জন্য একটা সংগ্রাম কমিটি গঠিত হয়। আচ্ছা, আমি তোমাদের গত কালকের ক্লাস আমরা বলছিলাম যে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ করা হয়, তাই না? এখানে ইশতেহার ঘোষণা করা হয় 3রা মার্চ। তাইলে এখন তারা ইশতেহার ঘোষণা করেছে স্বাধীনতার, তাহলে দেখা যাচ্ছে তারা ঠিক 6 দিন পরে, দ্যাট ইজ 9 মার্চ, তাহলে ওরা চিন্তা করলে আমাদের স্বাধীন হইতে হবে। তাহলে কি করতে হবে? সংগ্রাম কমিটি গঠন করতে হবে। আন্দোলন পরিচালনার জন্য 4 জন নেতাকে চুজ করা হয়। একজন হচ্ছে আসম আব্দুর রব, নূর আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ এবং আব্দুল কুদ্দুস মাখন। তো এই বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদের ছাত্র সভায় যে স্বাধীন বাংলাদেশ ঘোষণার প্রস্তাব আগে তোলা হয়েছিল 3রা মার্চ, এটা এখন অনুমোদন করা হয়। সো এই 4 জনকে বলা হয় বঙ্গবন্ধুর 4 খলিফা। সো আসম আব্দুর রব, নূর আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ এবং আব্দুল কুদ্দুস মাখন। সো তোমরা কালকে আসলে ভুল আনসার দিছিলাম, ওনারা 4 জন হচ্ছে 4 খলিফা। দেখো 4 খলিফাকে নিয়ে বঙ্গবন্ধু কিন্তু তোমার মিটিং করতেছে। তো তোমরা এখানের মধ্যে 2টা জিনিসের মধ্যে প্যাচ লাগাবো না, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে 4 খলিফা। ওকে, এখানের মধ্যে কিন্তু তোমার
যে আমরা যাকে রহস্য মানে বলছিলাম, সিরাজুল আলম খান কিন্তু এখানের মধ্যে নাই, চার খলিফার মধ্যে কিন্তু নাই। সো মাইন্ড ইট। তো দেখো তোমার কি হলো ঘটনা, 15 মার্চ কিন্তু ইয়াহিয়া কি বললো, ইয়াহিয়া বললো ভুট্টোকে নিয়ে এসে বাংলাদেশে আসছে, এখন তারা মিটিং করবে। আসলে ঘটনা ধানা বানা করতেছে, তারা আসলে অস্ত্র শস্ত্র আমদানি করতেছে ইন্ডিয়া, তোমার চট্টগ্রাম পোর্ট দিয়া। তো তারা বঙ্গবন্ধুর সাথে তারা মিটিং বললো, মিটিংয়ে বসবে তারা, হ্যাঁ 10 দিন ব্যাপী মিটিং হবে। এবং কদিন ব্যাপী মিটিং সেটা না, মানে ওরা বলতে মিটিং হবে এবং ওরা মোটামুটি ক্ষমতা হস্তান্তর করবে, আলোচনা করবে। আসলে পুরো জিনিসটা ছিল ওদের একটা চক্রান্ত। তো বঙ্গবন্ধুর সাথে ভুট্টো এবং ইয়া ওরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আলোচনা করতেছে, হ্যাঁ। ইন দ্য মিন টাইম ওরা যেটা করতেছিল আস্তে আস্তে, যে প্রত্যেকটা বাহিনীতে বাঙালি অফিসার যারা ছিল, ওরা বাঙালি অফিসারদের নিরস্ত্রীকরণ করা শুরু করছে। তেমন গাজীপুরে তোমার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে, মানে অন্যান্য অনেক ক্যান্টনমেন্টের মতো তারা কই তোমরা বাঙালি অফিসারের অস্ত্র দিয়ে দাও, অস্ত্র দিয়ে দাও, হ্যাঁ। ওদের অস্ত্র নিয়ে নিচ্ছে, বাঙালিরা তো বুঝে গেছে কয়েকখানে নিশ্চয় ওদের কোনো চক্রান্ত আছে। গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে বিশ্বনাম জনতা ওরা পুরো এলাকার এখানে ওরা ঘিরে ফেলছে, এবং বিদ্রোহীদের দমনের নেতৃত্বে ছিল পাকিস্তানি ব্রিগেডিয়ার জাহানজেব। তো এখানেও পাকিস্তানিরা গুলি করে এবং আমাদের তোমার অনেক লোক শহীদ হন এখানের মধ্যে। এটা ছিল মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ। এখন কিন্তু তোমার যুদ্ধ শুরু হয় নাই, ফাইনাল যুদ্ধ এখন সামনে। তো এখন আসলে স্বাধীনতার ঘোষণা। তো দেখো অনেকে প্রশ্ন করতে পারে যে এখানের মধ্যে তাহলে তোমার বঙ্গবন্ধু তাহলে আগেই কেন স্বাধীনতার ঘোষণা দিচ্ছে না, মানে আলোচনা কেন চালা যাচ্ছে। বঙ্গবন্ধু কি জানে না যে এখানে যে ওরা যে বঙ্গবন্ধুকে কিন্তু খুব প্রেশারাইজ করা হচ্ছে, ছাত্রনেতারা বলছে আপনি ঘোষণা দিয়ে দেন, হ্যাঁ। এখন বঙ্গবন্ধু তো আমাদের বুদ্ধিমতো চলবে না, তাই না, ছাত্ররা উত্তেজিত বুদ্ধি দিব, ছাত্রদের বুদ্ধিমতো তো চলবে না। সো উনি যেটা চিন্তা করতেছে যে আলোচনা দিয়ে যদি, কারণ বঙ্গবন্ধু খুব ভালোভাবে জানে যে যুদ্ধ লাগলে কিন্তু আমাদের লক্ষ 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 লোক মারা যাবে, কারণ আমাদের তো এত অস্ত্রশস্ত্র নাই, সবই তো ওদের হাতে, আমাদের লক্ষ লক্ষ লোক মারা যাবে। বঙ্গবন্ধু তাহলে চান নাই যে এত লক্ষ লক্ষ লোক মারা যায়। আলোচনা দিয়ে যদি ওরা যদি ক্ষমতা স্ফূর্তি হস্তান্তর করে, তাহলে তো এত রক্ত এত প্রাণ, এটা তো কে চাইবে এটা, তাই না। বঙ্গবন্ধু তখন রাষ্ট্রপ্রধান, উনি কি চাইবে এত লোক মারা যাক, উনি চাইবে না সেটা। তাহলে উনি তখনও কিন্তু ঘোষণা দেন নাই। কিন্তু 25 মার্চ সন্ধ্যায় কি হইল, ইয়া সে কিন্তু তোমার মানে আলোচনা কিন্তু তারা শেষ করে নাই, ইহাই কিন্তু তোমার বিমানে করে বিমান উঠে গেছে। তো এখন বঙ্গবন্ধুর তো সব জায়গায় লোকজন ছিল, ওরা বঙ্গবন্ধুকে খবর দিল যে ইহাই তো চলে গেছে, ইহাই তো কিন্তু পাকিস্তান বিমান ধরে ফেলছে, মানে 25 মার্চ সন্ধ্যায় সে চলে যাচ্ছে। তারা সবাই বুঝে গেছে কিন্তু এখানের মধ্যে তোমার একটা কোনো একটা ক্র্যাকডাউন বা কিছু একটা হবে, ইহাই কিন্তু চলে গেছে, এখন বঙ্গবন্ধু কিন্তু বুঝে গেছে। সুতরাং ওরা যেহেতু আমাদের এখন ক্র্যাকডাউন করবে, তাহলে সাধারণত ঘোষণা দেওয়া যাতে কোনো ওয়ে নাই। তো বঙ্গবন্ধু তখন সিদ্ধান্ত নিল যে উনি স্বাধীনতার ঘোষণা দিবে। তো যেটা করা হলো, বঙ্গবন্ধু বাসায় ওই দিন সন্ধ্যা কিন্তু তোমার তোমার হচ্ছে বুয়েটের ইঞ্জিনিয়ারদের সহযোগিতায় বঙ্গবন্ধুর বাসায় তোমার ওয়্যারলেস স্থাপন করা হয়েছে, যাতে করে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা এখান থেকে দিতে পারে। তো 25 মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধু কিন্তু ওয়েট করতেছে যে উনি কিন্তু মানে চূড়ান্ত আলোচনার পথ খোলা রাখছে, কারণ বঙ্গবন্ধু চাচ্ছে না আমাদের কোনো লোক মারা যাক। সো 25 মার্চ মধ্যরাত মানে 26 মার্চ তোমার রাত 12টা 20 মিনিট, মানে যেটা 26 মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু ওয়্যারলেস যোগে স্বাধীনতার ঘোষণা দেন। তো এই হচ্ছে সেই স্বাধীনতার ঘোষণাটা তোমরা দেখতে পাচ্ছ, যে এটা মুক্তিযুদ্ধের দলিলপত্র থেকে সংগৃহীত, মুক্তিযুদ্ধ পুলিশের ভূমিকা বই থেকে সংগৃহীত। এই যে তোমার দেখো, এই যে এটা ছিল সে টেলিগ্রাম, তার বার্তা যেটা আর কি। তো 26 মার্চ প্রথম প্রহরে গ্রেপ্তার হওয়ার পূর্ব মুহূর্তেই বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেন। তৎকালীন ইপিআর এর ওয়্যারলেস যোগে বঙ্গবন্ধুর এই ঘোষণা চট্টগ্রাম সহ সারা দেশে প্রচারিত হয়। তো বঙ্গবন্ধু এই ঘোষণাটা যে দেন, ঘোষণা দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে কিন্তু উনি গ্রেফতার হয়ে যান, রাত 1টা 30 মিনিটে ওনাকে গ্রেফতার করা হয়। তো মূলত বঙ্গবন্ধু মূলত ওই দিন তোমার হচ্ছে যে বুঝে গেছে, যেহেতু তোমার হচ্ছে ইয়ে চলে গেছে, চলে যাচ্ছে, এখানে কিন্তু একটা ক্র্যাকডাউন হবে। তো বইটির অধ্যাপক নুরুল্লাহ সহ 32 নম্বর বাড়িতে মূলত ট্রান্সমিটার অধীনে স্থাপন করা হয়, মানে তোমার হচ্ছে যে 25 মার্চ দিনে। তো পরদিন সকালে বিবিসির প্রভাতী অধিবেশনে বঙ্গবন্ধু ঘোষণাটা প্রচার করা হয়। 26 মার্চ যে স্বাধীনতা দিবস, এটা কিন্তু তখন ঘোষণা করা হয় না, 80 সালে প্রথম 26 মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। তো 26 মার্চ তোমার তৎকালীন আওয়ামী লীগ নেতা জহুর আহমেদ, ওনার নিকট এই বার্তাটি পৌঁছে চট্টগ্রামে। ওনার স্ত্রী নুরুন নাহার এই বার্তাটা গ্রহণ করেন এবং বিকাল 2টায় এম এ হান্নান, উনি আওয়ামী লীগ নেতা, সো কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ইংরেজিতে এই ঘোষণাটি পাঠ করেন 26 মার্চ।
এবং 26 মার্চ সন্ধ্যা 7:40 আবুল কাশেম সন্দীপ, ওনার বাড়ি সন্দ্বীপে, উনি বাংলায় এই ঘোষণাটা পাঠ করেন। তাহলে এখানে ক্রনোলজিটা দেখো, তাহলে বঙ্গবন্ধু একটা ঘোষণা পাঠাইছে ইংরেজিতে, হ্যাঁ। তো জহুর আহমেদ এটা গ্রহণ করে, ওনার স্ত্রী মূলত ওনার পক্ষে গ্রহণ করে। বিকেল 2টায় এম এ হান্নান ইংরেজিতে ঘোষণাটা পাঠ করে, আর বাংলায় পাঠ করে মূলত আবুল কাশেম সন্দীপ। 26 মার্চ ওই দিন শেষ হয়ে গেল। 27 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়া বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করে। উনি কিন্তু বলছে উনি বঙ্গবন্ধুর পক্ষে এই ঘোষণাটা দিচ্ছে। বঙ্গবন্ধু গ্রেফতার ও বিচার প্রক্রিয়া। তো 25 মার্চ তোমার মানে দিবাগত রাতে, মানে 26 মার্চ প্রথম প্রহরে আর কি, রাত 1:30টায় বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয় কোত্থেকে? ধানমন্ডির 32 নম্বর রোডের 677 নম্বর বাসভবন থেকে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে ওরা বঙ্গবন্ধুকে কই নিয়ে যায়? ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যায়, হ্যাঁ। এবং 26 মার্চ তোমার বঙ্গবন্ধুকে রাখা হয় ফ্ল্যাগ স্টাফ হাউসে। আর 27 মার্চ বঙ্গবন্ধুকে নেয় করাচিতে। তো তোমাদের বিসিএসের বই পুস্তকের 27 মার্চ দেয়া, কিন্তু পাকিস্তানিদের ওদের তোমার লিখিত অনেক বই পুস্তকে ওরা যেটা বলছে ফ্ল্যাগ স্টাফ হাউসে 3 দিন রাখছে, 3 দিন পর করাচিতে। তো যেহেতু আমাদের তোমার বিসিএসের বই পুস্তকে 27 মার্চ, আমরা 27 মার্চে এটা এখানে দেখাবো। করাচিতে নেওয়া হয় 27 মার্চ। এই হচ্ছে সেই জেল যেখানে করাচি থেকে বঙ্গবন্ধুকে নেওয়া হয়। লায়ালপুর অবস্থিত মিয়ানওয়ালি কারাগারে এখানে বঙ্গবন্ধুকে রাখা হয়। এবং এখানে বঙ্গবন্ধুর বিচার কাজ ওরা শুরু করে। কখন থেকে শুরু করে? 11 আগস্ট 1971 সালে সামরিক আদালতে শুরু করে। অভিযোগ ছিল রাষ্ট্রদ্রোহিতা, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও বাংলাদেশকে স্বাধীন করার ষড়যন্ত্র। এটা ছিল ওদের অভিযোগ। 4 ডিসেম্বর রায় ঘোষণা করে এবং বঙ্গবন্ধু ওরা মৃত্যুদণ্ডাদেশ দেয়। এবং বঙ্গবন্ধুর ওনার হচ্ছে যে ওনাকে মেন্টালি উইক করে ফেলার জন্য ওরা কিন্তু বঙ্গবন্ধু যেই সেলে ছিলেন সেই সেলের পাশে কিন্তু একটা তোমার কবর খোঁড়া হয়। ওরা একটা সেখানে কবরকে বঙ্গবন্ধুকে মানে দুর্বল করে দিতে চাচ্ছে যে ওনাকে ইয়ে করে ফেলবে। এবং তারা কিন্তু কেউ সিদ্ধান্ত নেয় যে বঙ্গবন্ধুকে তারা কিন্তু তোমার মৃত্যুদণ্ড দিয়ে দিবে। কিন্তু ওরা কিন্তু বুঝতে পারতেছে বঙ্গবন্ধুকে যদি কোনো কারণে যদি মৃত্যুদণ্ড দেয় তাহলে পাকিস্তানের যে 94,000 যে সৈন্য যারা ছিল এখানের মধ্যে, ওরা একজন কিন্তু জীবিত যাইতো না, তাই না? ওদের সবাইকে এটা চরম মূল্য দেওয়া লাগতো। ওরা কিন্তু হ্যাঁ ওরা ভয়ে ছিল এখানে জিতবে কিনা শেষ পর্যন্ত। যদি কোনো কারণে না জিতে তাহলে ওদের একটা সৈন্য কিন্তু ফেরত যাবে না জীবিত। ওরা কিন্তু এটা কিন্তু ওরা খুব ভালোভাবে জানে। সো যখন ইভেন তোমার 16 ডিসেম্বরের পরে কিন্তু ওরা যখন চূড়ান্ত তোমার হেরে গেছে 16 ডিসেম্বর, তখন কিন্তু ওরা চিন্তা ভাবনা করতেছে যে বঙ্গবন্ধুকে তোমার ওরা মৃত্যুদণ্ড দিবে, হ্যাঁ। কিন্তু ওরা তো বুঝতে পারতেছে সেই ক্ষেত্রে কিন্তু ওদের সৈন্য একটা জীবিত যাবে না। তো বঙ্গবন্ধুকে তোমার টোটাল পাকিস্তানের কারাগারে ছিলেন উনি 288 দিন বা 9 মাস 13 দিন। বঙ্গবন্ধুকে রিলিজ দেওয়া হয় মূলত 8 জানুয়ারি। তো 8 জানুয়ারি যখন বঙ্গবন্ধুকে ওরা রিলিজ করে দেয় তখন বঙ্গবন্ধুকে তোমার হচ্ছে যে ওরা প্রস্তাব দেয় যে পাকিস্তানের কোন মানে পিআই এর একটা বিমান দিয়ে বঙ্গবন্ধুকে বাংলাদেশে পাঠানো হবে। কিন্তু ভারতের নিষেধাজ্ঞা ছিল, ভারতের আকাশপথ ব্যবহার করতে পারবে না। তো বঙ্গবন্ধু অপশন দেওয়া হয় আপনি দুটো ইয়ে করতে পারেন, হয় লন্ডন নাহলে তেহরান, যে কোনো এক জায়গায় যাবেন আগে, ওখান থেকে আপনি বাংলাদেশে আসতে পারবেন। তো বঙ্গবন্ধু লন্ডনে যাইতে রাজি হয়। সো লন্ডনের হিথ্রো বিমানবন্দরে উনি মূলত তোমার হচ্ছে যে 8 জানুয়ারি তোমার লন্ডনে হিথ্রো এয়ারপোর্টে উনি পৌঁছে। সেখান থেকে উনি তোমার 10 জানুয়ারি তোমার ওখানে ছিল ওই দিন। সো 10 জানুয়ারি প্রথমে আসেন উনি দিল্লির পালাম বিমানবন্দরে, পরে সেখান থেকে আর 1.5-2 ঘন্টা পরে ঢাকার তেজগাঁও বিমানবন্দরে পৌঁছেন এবং সেখানে বিপুলভাবে ওনাকে সংবর্ধনা দেওয়া হয়। সো 10 জানুয়ারি কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশে আসেন। তো এখন আমরা আবার ফিরে যাই আমাদের সেই তোমার স্বাধীনতার পিরিয়ডে। সো আমরা এখন তাহলে এখন বঙ্গবন্ধু তো তোমার স্বাধীনতা ঘোষণা করছে, তার মানে বাংলাদেশ একটা স্বাধীন দেশ। তাহলে বলো তো বাংলাদেশ স্বাধীন কখন হয়েছে? বাংলা স্বাধীনতা দিবস কেন 26 মার্চ? কারণ ওই দিন বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছে, দ্যাটস ওয়াই 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস। কিন্তু চূড়ান্ত বিজয় অর্জন করছে আমরা 16 ডিসেম্বর। বিষয়টা ক্লিয়ার কিনা? 26 মার্চ আমরা স্বাধীন হয়ে গেছি কিন্তু, কারণ ওই দিন আমাদের স্বাধীনতা বঙ্গবন্ধু ঘোষণা করে দিচ্ছে যে আমরা স্বাধীন। কারণ ওনার সে ম্যান্ডেট ছিল, কারণ উনি কিন্তু ইলেক্টেড, তাই না? কিন্তু পাকিস্তানের আমাদের স্বাধীনতা মানতেছে না, সেটা আমরা যুদ্ধ করছি, যুদ্ধ করে আমরা ওদের থেকে বিজয় লাভ করছি 16 ডিসেম্বর। এটা যদি তুমি না বুঝো ক্লিয়ারলি, তার মানে তখন তুমি মনে হবে যে তার মানে এটা তো তোমার হচ্ছে কিছু লোকজন বলে এটা গৃহযুদ্ধ, যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান। আমরা কিন্তু 26 মার্চ পরে আর পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান নাই। 26 মার্চ পরে আমরা বাংলাদেশ, ওরা পাকিস্তান, তখন আমরা দুটা
দুই দেশ ওরা আমাদের উপর অন্যায় যুদ্ধ করতেছে, আমরা সেই যুদ্ধের মোকাবেলা করতেছি। 16 ডিসেম্বর কিন্তু আমরা জয়লাভ করছি, চূড়ান্ত বিজয় 16 ডিসেম্বর, বাট স্বাধীনতা দিবস হচ্ছে আমাদের 26 মার্চ। তো দেখো, যেহেতু বাংলাদেশ এখন স্বাধীন দেশ, তাহলে তার একটা কি লাগবে, সরকার লাগবে, এবং সেই সরকার শপথ গ্রহণ করা লাগবে। তো কোথায় সরকার গঠন হলো? স্থান হচ্ছে আগরতলা, যেটা হচ্ছে ত্রিপুরার রাজধানী। গঠন করা হয় তোমার হচ্ছে যে 10 এপ্রিল 1971। এটার অন্য নাম হচ্ছে প্রবাসী বা অস্থায়ী সরকার, বাংলাদেশের প্রথম সরকার, এবং বা গভর্নমেন্ট ইন এক্সাইল অনেক নামে ডাকা হয়। তো আমরা দেখি একটু এই সরকার শপথ গ্রহণ কোথায় করবে। তাহলে এইখানের মধ্যে সদস্য ছিল মোট 6 জন। এটা একটা রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। শপথের স্থান হচ্ছে মুজিবনগর। এটার নাম প্রথম কিন্তু মুজিবনগর ছিল না, এটার নাম ছিল মেহেরপুর। মেহেরপুরের জায়গাটার নাম কি ছিল? ভবের পাড়া। তো মেহেরপুর, এই ভবের পাড়া, এই যে এখানের মধ্যে এই প্লেসটাকে মুজিবনগর নামটাতে মূলত তাজউদ্দিন আহমেদ। তাহলে 10 এপ্রিল কিন্তু ফর্ম হয়েছে, শপথ গ্রহণ করে 7 দিন পরে 17 এপ্রিল। আমরা এই শপথ গ্রহণটা একটু পড়ি। তো মুক্তিযুদ্ধের সময় কলকাতার থিয়েটার রোডের 8 নম্বর বাড়িতে প্রথম কিন্তু তোমার মুজিবনগরেই ছিল সরকার, কিন্তু এখানের মধ্যে কয়েকদিনের মধ্যে পাকিস্তানিরা কিন্তু সব অফিস ঘুরাই দেয়। তখন কলকাতা থিয়েটার রোডে 8 নম্বর বাড়িতে তোমার মুজিবনগর সরকারের কার্যালয় খোলা হয়। এই বাড়িটাকে বাংলাদেশ গভর্নমেন্ট অবশ্য বলছে দিয়ে দিতে, এখানে তোমার জাদুঘর বানানোর জন্য, মানে প্রিজার্ভ করার জন্য। সো মুজিবনগর সরকারের যে রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং ওনাকে ঘোষণা দেওয়া হয় উনি হচ্ছে মুক্তিযুদ্ধের সুপ্রিম কমান্ডার, সর্বাধিনায়ক। আর ওনার অবর্তমানে অস্থায়ী বা উপরাষ্ট্রপতি দায়িত্বে নেন সৈয়দ নজরুল ইসলাম। তাহলে প্রধানমন্ত্রী হন তাজউদ্দিন আহমেদ। ওনার আন্ডারে আরও যে মন্ত্রণালয়গুলো ছিল সেটা হচ্ছে প্রতিরক্ষা, পরিকল্পনা, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার। খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখো, প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, এলজিডি এবং প্ল্যানিং, সবগুলো কিন্তু তোমার প্রধানমন্ত্রীর আন্ডারে ছিল। ক্যাপ্টেন মনসুর আলী, উনি ছিল অর্থমন্ত্রী, এবং অর্থ মন্ত্রণালয় ছাড়া ওনার যে মন্ত্রণালয়গুলি ছিল সেটা হচ্ছে বাণিজ্য, শিল্প, পরিবহন, খাদ্য এবং বস্ত্র। তারপর এইচ এম কামরুজ্জামান, উনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, এবং ওনার আন্ডারে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছিল, সেটা হচ্ছে কৃষি, ত্রাণ এবং পুনর্বাসন। খন্দকার মোস্তাক, যে মূলত খুব কুখ্যাত লোক হিসেবে পরিচিত এবং বাংলাদেশের ইতিহাসে অন্যতম কুখ্যাত লোক, এবং মুজিবনগর সরকারে বঙ্গবন্ধু সাথে সে পলিটিক্স করছে, মুজিবনগর সরকারের মন্ত্রী। কিন্তু আমরা দেখতে পাই যে বঙ্গবন্ধু ওনাকে ওনার শাহাদাত বরণের ঠিক তোমার মানে কাইন্ড অফ বঙ্গবন্ধু লাশের উপর দিয়ে সে ক্ষমতা গ্রহণ করছে। ওনার দায়িত্ব ছিল পররাষ্ট্র, আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রী। তো তুমি যদি কুমিল্লার লোক হও, তুমি মাস্ট খন্দকার মোস্তাকের উপরে প্রশ্নের সম্মুখীন হবা। অনেক সময় আস করে তোমার এলাকার একজন কুখ্যাত লোকের নাম বলো, খন্দকার মোস্তাক হচ্ছে যে কুখ্যাত লোক। তো আমরা দেখি এখানে মোট মন্ত্রণালয় ছিল 12টা, টোটাল মন্ত্রণালয়। হ্যাঁ, একজন আন্ডারে তো কয়েকটা ছিল। সচিব ছিল টোটাল 10 জন। অর্থ সচিব ছিল তোমার খন্দকার আসাদুজ্জামান। পররাষ্ট্র সচিব ছিল জনাব মাহবুল আলম চাষি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সচিব কে বলতো? সবচেয়ে গুরুত্বপূর্ণ সচিব কে হয়? ক্যাবিনেট সচিব, তাই না? ওকে, সো এইচটি ইমাম হচ্ছে ক্যাবিনেট সচিব। ক্যাবিনেট সচিবের কাজ কি? উনি হচ্ছে সচিবদের সচিব, মানে বস অফ দ্য বস। বুঝতে পারছো? উনি হচ্ছে বস অফ দ্য বস। ক্লিয়ার? মন্ত্রী পরিষদ সচিব। হ্যাঁ, মানে একদম ধরো সবার গুরু আর কি। তাহলে আমরা জানি একটা সরকার গঠনের প্রথমে শপথ নেওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা দায়িত্ব পালন করতে পারে না, তাই না? তাহলে 10 এপ্রিল ফর্ম হয়েছে, 17 এপ্রিল তারা এখন শপথ গ্রহণ করবে। তাহলে এই শপথ গ্রহণ বাক্যটা কে পড়ায়? অধ্যাপক ইউসুফ আলী, উনি হচ্ছে যে চিফ হুইপ, উনি হচ্ছে যে তোমার এই প্রোগ্রামটার মধ্যে শপথ বাক্য পড়ান। আর অনুষ্ঠানটা যিনি কন্ডাক্ট করেন ওনার নাম হচ্ছে আব্দুল মান্নান। আর এই প্রোগ্রামে যিনি গার্ড অফ অনার প্রদান করেন, রাষ্ট্রপতিকে কি দিতে হয়? গার্ড অফ অনার দিতে হয়, তাই না? ওই যে তোমার তোপধ্বনি দিয়ে গার্ড অফ অনার দেওয়া হয়। উনি হচ্ছে এসডিপিও মাহবুবউদ্দিন। উনি চুয়াডাঙ্গার এসডিপিও ছিল। সো উনি ওনার নেতৃত্বে মূলত তোমার রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেওয়া হয়। যেহেতু বঙ্গবন্ধু নাই, সো ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। তাহলে আমরা দেখি যে এখানে তোমার নিরাপত্তার দায়িত্বে কি ছিল। তাহলে পুরো প্রোগ্রামটা নিরাপত্তার দায়িত্বে যে ছিল ওনার নাম হচ্ছে মেজর আবু ওসমান চৌধুরী। আর মুজিবনগর সরকারের একমাত্র নারী নেত্রী ছিল বেগম রাজিয়া ওসমান,
এবং এখানে একটা মুজিবনগর সরকারকে, সো তোমরা এখন দেখো যে গভর্নমেন্ট বিভিন্ন উপদেষ্টা পরিষদ থাকে, তাই না? বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য তোমার হচ্ছে যারা ওই মন্ত্রণালয়ের সংসদীয় যে কমিটি হয়, সো কমিটির ওরা কি করে, ওরা হচ্ছে যে ওখানের মধ্যে ওরা সব কিছু তোমার ওভারসি করে। তাহলে এখানের মধ্যে এই সর্বদলীয় উপদেষ্টা পরিষদ কারা কারা ছিল, সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিল, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, কমরেড মনির সিং, অধ্যাপক মোজাফফর আহমদ এবং শ্রী মনোরঞ্জন ধর, ওনারা ছিল সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য। তখন সরকার গঠন হয়ে গেল। হ্যাঁ, তো সরকার তোমার হচ্ছে যে গঠন হওয়ারও আগে থেকেই তোমার মানে গঠন না সরি মানে শপথ নেওয়ার আগে থেকেই প্ল্যান হচ্ছিল পাকিস্তানিদেরকে আমরা ঠেকানো যায়। তো 1971 সালের 4 এপ্রিল সিলেটের তেলিয়াপাড়ায় পাকিস্তানের সেনাবাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস, আনসার, পুলিশ বাহিনী এবং উচ্চপদস্থ বাঙালি সদস্যরা ওরা একটা বৈঠকে মিলিত হইলো। তো পাকিস্তানের বিরুদ্ধে আমাদের এখন আক্রমণ করতে হবে, আমরা এখন ঘরে বসে থাকলে হবে না, আমাদের অ্যাটাকে যাইতে হবে। এই শুরু হলো মুক্তিযুদ্ধের তোমার সামরিক প্রশাসনের প্ল্যান। তো আমরা দেখি একটু আমাদের, তাহলে আমি তোমাকে যদি কোশ্চেন করি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে, একটু আনসারটা লিখে ফেলো তো। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে শেখ মুজিবুর রহমান, উনি হচ্ছে সুপ্রিম কমান্ডার। হ্যাঁ, উনি সর্বাধিনায়ক। এখন আসো প্রধান সেনাপতি। তাইলে এমএজি ওসমানী উনি হচ্ছে প্রধান সেনাপতি। এই কোশ্চেনটা কিন্তু আসছিল সম্ভবত 35 BCS এ, যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে। অনেকে কিন্তু এটাকে ভুল করে তোমার কিন্তু ওসমানী তোমার দাগাইছিল। উনি হচ্ছে তোমার কমান্ডার ইন চিফ, তার মানে প্রধান সেনাপতি। হ্যাঁ, এবং মুক্তিবাহিনীর প্রধান। বঙ্গবন্ধু হচ্ছে সুপ্রিম কমান্ডার মানে সর্বাধিনায়ক। তাহলে এমএজি ওসমানী উনি হচ্ছে কমান্ডার ইন চিফ। সেনাবাহিনীর প্রধান কে ছিল তখন? সো চিফ অফ স্টাফ মানে সেনা প্রধান ছিল অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুর রব, উনি ছিল চিফ অফ স্টাফ। এই যে আমাদের মুক্তিবাহিনী ফর্ম করা হলো, তার সদর দপ্তর ছিল ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায়। আচ্ছা, ডেপুটি চিফ অফ স্টাফ ছিল একে খন্দকার। তোমরা জানো না, একটা বিখ্যাত বই, ভেতরে বাইরে তোমার প্রথমা থেকে পাবলিশড, অনেক বিতর্ক জন্ম দিয়েছে, পরে অবশ্যই উনি এখানে অনেক কথা উজ্জ্বল করছে পরে। প্রথম যেই কূটনীতিবিদ তার অফিসে স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ান, তার নাম হচ্ছে এম হোসেন আলী। সো 18 এপ্রিল উনি মুজিবনগর সরকার প্রতি আনুগত্য স্বীকার করে ভারতের কলকাতায় পাকিস্তানের দূতাবাসে সর্বপ্রথম বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন। উনি ছিলেন তৎকালীন কলকাতার ডেপুটি হাই কমিশনার এম হোসেন আলী। কোশ্চেন হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় কবে? এটা খুবই কনফিউজিং একটা প্রশ্ন। তাহলে একটা জিনিস প্রথম পাশ হইতে হয়, তাই না? গৃহীত হয়। তাই স্বাধীনতা ঘোষণাপত্র গৃহীত হয় 10 এপ্রিল। তো যদি জারি হইতে হয়, কার্যকর হইতে হয়, তাহলে তো একটা সরকার লাগবে, যে সরকার কি করতে হবে? শপথ নিতে হবে। তো মুজিবনগর সরকার তো তখন শপথ নেয় না 10 এপ্রিল, ওরা যে সিদ্ধান্ত গ্রহণ করছে, এটা গৃহীত হয়েছে, ওদের এখানে পাশ হয়েছে। বাট জারি হইতে হলে কি করা লাগবে? দেখো এটা কিন্তু পাশ হয়ে গেছে, যে 10 এপ্রিল 1971 সালে এটা পাশ হইল, কিন্তু আনুষ্ঠানিকভাবে এটা জারি হয় 17 এপ্রিল 71 থেকে, যেহেতু ওদিন ওরা শপথ গ্রহণ করে।